একটা জিনিস দেখেছিলাম যে দুটি ভেক্টর, এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর যদি বি হয়, অর্থাৎ এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ হয় থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে এই অবস্থায় আমরা যদি ধরি এ ভেক্টর ইকুয়ালস টু 2i প্লাস এম জে ক্যাপ প্লাস 6k ক্যাপ হয় এবং বি ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস আমি এখানে একটু চেঞ্জ করে দেখি 3j ক্যাপ, এখানে লিখলাম এম জে ক্যাপ আর 12k ক্যাপ হয়ে থাকে। তাহলে আমরা জানতে চেয়েছি যদি এ আর বি ভেক্টর পরস্পরের সমান্তরাল এবং এদের মধ্যকার একটা মান অজানা, সেই অজানা মানটা কত সেটা আমাদের প্রশ্ন ছিল। তো আমরা ইতিমধ্যে এটা শিখেছি কিভাবে, এই যে বিশালভাবে একটা ক্রস গুণন করতে হবে, এ ক্রস বি করে একটা নির্ণায়ক তৈরি করতে হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এরকম অনেক কিছু যেটা ম্যানুয়াল পদ্ধতি। কিন্তু সমস্যা হলো বন্ধুরা, যখন তুমি একটা ভার্সিটি পরীক্ষায় যাবে, ধর যেখানে শুধুমাত্র অবজেক্টিভের পরীক্ষা হচ্ছে, সেইখানে কিন্তু এরকম অঙ্ক আসতে পারে। তখন তোমার পক্ষে ওইভাবে নির্ণায়ক পদ্ধতিতে করাটা খুব একটা লাভজনক হবে না। তাই এখন তোমাকে দেখতে হবে একটা বিশেষ সূত্র সম্পর্কে। সেই সূত্রটা হলো, যদি দুটি ভেক্টর, এই দুটি ভেক্টর পরস্পরের সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারি ax divided by bx equals to ay divided by by equals to az divided by pz। অর্থাৎ দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হলো এদের সহগদ্বয়ের অনুপাত সমান হতে হবে। দেখো এখানে সহগ কে কে আছে, ax ay az, এটা হলো কি a ভেক্টর সহগগুলো, আর bx by bz এগুলো কি b ভেক্টর সহগগুলো। দেখো এই অনুপাতগুলো আমরা সমান আকারে লিখেছি, এটি হচ্ছে আমাদের স্বীকার্য। তাহলে এই সূত্রটা আমরা খুব সহজেই এই অঙ্কে ব্যবহার করতে পারি। কিভাবে দেখো, আমরা আগে লিখি জিনিসটা যে এখানে ax এর মান কত আমরা দেখতে পাচ্ছি 2 ডিভাইড বাই bx এর মান কত এখানে আমরা দেখতে পাচ্ছি 4 ইকুয়ালস টু ay এর মান কত, ay এর মান আমরা দেখতে পাচ্ছি 3 আর m এর মান এখানে by এর মানটা হচ্ছে m। তাহলে দেখো এখানে কিন্তু একটা আমরা সমীকরণের মধ্যে পেয়ে গেছি যেখানে একটাই অজানা চলক m আর বাকিগুলো সব সংখ্যা। তাহলে এখান থেকে কিন্তু আমরা m এর মানটা বের করে ফেলতে পারি। কিভাবে দেখো, m ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3 into 4 divided by 2। তাহলে দেখো ফলাফল কি আসে, ফলাফল আসে আমাদের 6, অর্থাৎ m এর মান হচ্ছে 6। তাহলে আমাদের কিন্তু আর সেই বিশাল আকারে একটা নির্ণায়ক তৈরি করে সহগ সমীকৃত করে মান বের করার প্রয়োজন নেই। যদি অবজেক্টিভে আসে তাহলে অবশ্যই তুমি এই পদ্ধতিটি অবলম্বন করবে, যা অনেক সময় তোমার বাঁচিয়ে দিবে। তাহলে আমরা জানতে পারলাম কিভাবে খুব সহজেই এই কাজটি করা যেতে পারে। তো এখনই তোমরা তোমার ফ্রেন্ডসদের কাছে এই ভিডিওটা লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো, কারণ এরপরে আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো। সেই ইম্পর্টেন্ট টপিকটা হলো সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর বলতে আসলে কি বুঝি, ধরা যাক এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি আর এই একটা ভেক্টর সি। তাহলে দেখো এই তিনটা ভেক্টর কোথায় আছে, এই তিনটা ভেক্টরই কিন্তু এই বোর্ডে আছে। বোর্ডটা কি একটা সমতল, অর্থাৎ এরা যেহেতু একই তলে অবস্থান করছে এদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। তাহলে তিনটা ভেক্টর সমতলীয় হবে কিনা সেটা শর্ত হলো, যদি আমরা তিনটা ভেক্টরকে বলি এই হলো একটা ভেক্টর এ, এই হলো ভেক্টর বি, এই হলো ভেক্টর সি। এই তিনটা ভেক্টর যদি সমতলীয় হয় তাহলে শর্তটা হলো এ ক্রস বি ডট সি, অর্থাৎ এইটা সমান হতে হবে 0। যদি এই মানটা 0 হয় তাহলে আমরা বলবো এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করে, একই তলে এরা থাকে। অর্থাৎ তারা যদি এই বোর্ডের মধ্যে আমরা তিনটা ভেক্টর রাখি, তাহলে আমরা যদি না কেউ এই তিনটা ভেক্টরের ক্ষেত্রে এই অপারেশনটা করতে পারি তাহলে, এবং ফলাফল যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো এই তিনটা ভেক্টর আসলে একই সমতলে অবস্থান করছে। তাহলে দেখো এখানে একটা হিজিবিজি ব্যাপার হয়ে যায়, একবার ক্রস করব আবার ডট গুণন করব, এটা অনেক সময় সাপেক্ষ। তাহলে কি করা যেতে পারে, এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। সেই সাজানোর উপায়টা হলো, আমরা যদি এখান থেকে লিখতে পারি
একটা নির্ণায়ক তৈরি করি। নির্ণায়কটা কিরকম হবে? নির্ণায়কের প্রথম সারিতে থাকবে a1 a2 a3, মানে কি এটা হচ্ছে এ ভেক্টরের সহগগুলো i ক্যাপ j ক্যাপ k ক্যাপের সাথে যেগুলো আছে সেগুলো লিখবো, সাংখ্য সহগগুলো। তারপরে লিখবো b ভেক্টরের জন্য b1 b2 b3। তারপরে লিখবো c ভেক্টরের জন্য c1 c2 c3। তাহলে এই হলো আমাদের নির্ণায়ক। আর যেহেতু আমরা বলেই নিয়েছি আর কি এই পুরো জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, আর যেহেতু এটা সমতলীয় ভেক্টর তাহলে আমরা বলতে পারি এই নির্ণায়কের মান হলো 0। তাহলে এটা আসলে আমাদের কি কাজে লাগবে সেটা এখনই আমরা দেখতে পারবো। কিরকম? চলো একটা গাণিতিক সমস্যা দ্রুত করে ফেলি। তাহলে দেখি গাণিতিক সমস্যাটা, এই যে সেই সমস্যাটা আমরা নিয়ে এসেছি এখানে আমরা সমস্যাটা দিলাম, তোমরা একটু পড়ো প্রশ্নটা। এখানে বলছে তিনটা ভেক্টর আছে, a সমান 2i ক্যাপ j ক্যাপ মাইনাস k ক্যাপ, আবার b ভেক্টর সমান 3i মাইনাস 2j ক্যাপ 4k ক্যাপ, c সমান আরেকটা ভেক্টর দেওয়া আছে। বলা হয়েছে ভেক্টর তিনটি সমতলীয় হলে এর মান কত। অর্থাৎ এই যে এখানে এটা দেখছো, এটা কিন্তু অজানা মান, এটা কিন্তু আমরা জানি না এখন এটার মান কত, আমাদেরকে বের করতে হবে এই এর মানটা কত। তাহলে আমরা কি জানি, একটা তিনটা ভেক্টর সমতলীয় হলে কি লেখা যায়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি a ক্রস b ডট c ইকুয়ালস টু 0। তাহলে এই জিনিসটাকে আমরা, এই ঘটনাটাকে আমরা নির্ণায়ক আকারে যদি লিখি তাহলে লিখবো, এই যে এখন আমরা লিখবো এর সহগগুলো। এখানে কি আছে 2 1 আর -1, তাহলে লিখে ফেলি 2 1 -1। এখন কি থাকবে 3 -2 4। এখন কি থাকবে 1 -3 প্লাস 8। দেখো এই হলো কি নির্ণায়ক, এবং এই নির্ণায়কের মান কি 0। তাহলে তুমি যদি এই নির্ণায়কটা সমাধান করতে পারো তাহলে দেখবে যে এর মানটা বের হয়ে আসছে। তো তোমরা তোমাদের সবাইকে বলছি খুব তাড়াতাড়ি করে এই নির্ণায়কের মানটা বের করার চেষ্টা করো। আমি ততক্ষণে একটু ভিন্ন উপায়ে এই জিনিসটা করে দেখাই, নরমাল নির্ণায়ক পদ্ধতি না করেও কিভাবে করা যায়। এটা আসলে একটা নির্ণায়কের পদ্ধতি, বাট খুব একটা ব্যবহার করা হয় না। জিনিসটা এরকম দাঁড়ায়, তুমি আগে নির্ণায়কটা লেখো। নির্ণায়কটা হচ্ছে 2 1 -1, এখানে থাকছে 3 -2 প্লাস 4, আর থাকছে 1 -3 a। এই অবস্থাতে তুমি প্রথম দুটি কলাম আবার লেখো একদম পরাপর। কিরকম হবে, তাহলে এখানে হচ্ছে 2 3 1, আমরা 2 3 1টা এখানে আরেকবার লিখবো, এই 2 এই 3 এই 1। আবার এই দ্বিতীয় কলামটা এখানে আরেকবার লিখবো, চলো লিখে ফেলি 1 -2 -3। দেখো এখন কিন্তু আমরা একটা স্ট্রাকচার দাঁড় করে গেছি। এখন কি করব, এখন করব কি এই কর্ণ বরাবর সবগুলো গুণ করে দিব। কত আসে দেখো -4a, 2 ইন্টু -2 ইন্টু a, -4a। তারপরে আসছে 1 ইন্টু 4 ইন্টু 1 মানে +4। তারপরে কি আসছে 3 ইন্টু 3 ইন্টু 1, যেহেতু দুইটা মাইনাস আছে তাহলে +9। ঠিক আছে, এই গেল একটা দিক। এখন আমরা যোগ করেছি, গুণগুলো করেছি ঠিক এই বরাবর, এবং সেগুলো সবকটাকে যোগ করেছি, একটা বিয়োগ চিহ্ন দিই। দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে এখন আমরা এই জিনিসটা ঠিক উল্টো দিক থেকে করবো। কিভাবে, -2 -1 আর 1 এই তিনটা গুণ করব, কত আসে 2। এরপরে কি করব 2 ইন্টু 4 ইন্টু 3 মানে 8 ইন্টু -3 ইকুয়ালস টু -24। আর কি থাকছে এইখানে, জিনিসটা হচ্ছে +3a। এই পুরো জিনিসটাকে এখন হিসাব করি। তুমি খেয়াল করে দেখো, তোমরা যতক্ষণ নির্ণয় করছো আমিও কিন্তু আসলে নির্ণায়কের ফলাফলটাই বের করে ফেলছি। কিরকম, -4a +13, 4 আর 9 13, এখানে 2 বিয়োগ হবে, +24 হবে, আর -3a হবে। খেয়াল করে দেখো, তোমরা যদি নির্ণয়টা করে থাকো রাশিটা অনেকটা এরকমই চলে এসেছে। তো এই জিনিসটাই হলো গিয়ে এই নির্ণায়কটার মান। আর আমরা কি জেনে আসছি, যেহেতু এটা 0 তাহলে এই নির্ণায়কটার মান কি হবে 0। এটা যদি 0 হয় তাহলে হিসাব করে দেখো কত আসে, -4 আর এখানে -3a, -7a লেখা যায়। এই কয়টা যোগ করে দেখো কত আসে, -13 থেকে 2 বিয়োগ অর্থাৎ 11 + 24 ইকুয়ালস টু 35। এইটার মান হচ্ছে 0।
তাহলে আমরা এটাকে লিখতে পারি 7a equals to 35 equals to a equals to 5। তোমরা যদি নিজেরা করে থাকো দেখবে যে এর মানটা আসলে এরকম এসেছে। অর্থাৎ আমরা গতানুগতিক নিয়মে না করে এইভাবেও খুব তাড়াতাড়ি একটা ম্যাট্রিক্স, একটা নির্ণায়কের মান সমাধান করে অজানা কোনো কিছুর মান বের করে ফেলতে পারবো। এই জাতীয় ট্রিক্স গুলো আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কারণ তুমি যেহেতু খুব বেশি জায়গা পাবা না, এক্সট্রা রাশি পাচ্ছ না, তাহলে এই জাতীয় পন্থা অবলম্বন করা সবচাইতে ভালো ব্যাপার। তাহলে আমরা দেখিনি তোমাদের মধ্যে কে কে এই জিনিসটি করতে পেরেছো। দেখি, প্রতীক দাস 5, মুস্তাফিজুর রহমান সাগর -5 না, অ্যাকচুয়ালি হবে এটা 5, সাবিত খান 5, তোফায়েল হোসেন 5, সাবিত খান 5, রাজীব আহমেদ ওয়াও বলছে থ্যাংক ইউ, সাফায়েত 5। তোমরা যারা যারা সবাই সঠিক উত্তর দিয়েছো 5, তারা সবাই সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সহজেই তোমরা কাজটা করতে পেরেছো। তাহলে আমরা এই প্রবলেমটা এইভাবে সলভ করতে পারি। তাহলে এখন চলো আরো কিছু নতুন ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করি। এটা কিন্তু একটা হ্যাক ছিল বন্ধুরা, তাই খুব তাড়াতাড়ি বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে কিভাবে এই সমাধানগুলো খুব সহজে করা যায়। তাহলে আমরা এই প্রশ্নটা সরাই ফেলি, নতুন একটি প্রশ্ন নিই। আমাদের সামনে এখন এই প্রবলেমটা এসেছে। প্রবলেমটা আমরা আগে একটু দেয়ালের সাথে এই বোর্ডে লাগিয়ে নিই এবং পড়ি জিনিসটা আসলে কি বলতে চেয়েছে। আচ্ছা, এখানে আমরা সমস্যাটা দেখতে পাচ্ছি। সমস্যাটা হলো দুটা ভেক্টর দেওয়া আছে। মজার ব্যাপার, যোগ চিহ্ন দিয়ে দেওয়া আছে। আসলে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো, দুইটা ভেক্টর যদি আমরা যোগ করি একটা লব্ধি ভেক্টর পাওয়া যায়। লব্ধি ভেক্টরটাকে একটা ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর একটা ভেক্টর। আবার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এর অর্থ হচ্ছে আমরা যদি লিখি এইটাকে আমরা বলতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ আগের বি যেদিকে ছিল এ বি এর দিক ঠিক তার বিপরীত দিকে। তাহলে এইটা একটা ভেক্টর এবং বলা হয়েছে এই দুটা ভেক্টরের মান সমান। মান সমান হলে এই এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ দুইটা ভেক্টরের মাঝের কোণটা কত। তো এইটা করার আগে আমরা আসলে একটু চিত্রকে বোঝার চেষ্টা করি জিনিসটা কি। এ প্লাস বি, অর্থাৎ এ যদি এ হয় আর এ যদি বি হয়, আমরা একটু চিহ্নিত করি। এটা লব্ধি ভেক্টর কোথায় হবে আমরা সবাই জানি, ঠিক এইখান দিয়ে, তাই না? তাহলে এই লব্ধি ভেক্টরটা ধরলাম R1, ঠিক আছে। তারপরে বলা হয়েছে আরেকটা ভেক্টর এ প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরটা যেই দিকে তার বিপরীত দিকের ভেক্টরটা। তাহলে এই মাইনাস বি ভেক্টরটা হবে এটা মাইনাস বি ভেক্টর। এই দুটার ভেক্টর কোথায়, লব্ধিটা কোথায় হবে? অবশ্যই এই বরাবর। আমরা ধরলাম এটা R2। আমাদের প্রশ্ন হলো গিয়ে এই এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে হচ্ছে এটা, আর এ মাইনাস বি হচ্ছে এটা। এই দুটার মধ্যবর্তী কোণটা কত সেটা খুঁজে বের করা। সেটা কিভাবে করা যায় চলো আমরা এখন একটু করে দেখি। আশা করি তোমরা চিত্রটা বুঝতে পেরেছো। আমরা এখন যেটা দেওয়া আছে সেটা নিয়ে একটু কাজ করি। দেখো, এ প্লাস বি এর মান ইকুয়ালস টু এ মাইনাস বি দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে এই যে লব্ধি ভেক্টরটা, এটার মান ইকুয়ালস টু এই লব্ধি ভেক্টরটার মান। তাহলে আমরা জানি যে কোনো কিছু লব্ধি ভেক্টরের সূত্র হলো r ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ab ইনটু cos আলফা, তাই না? অর্থাৎ আমরা যদি এখন এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করি তাহলে কি হয় দেখো, এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা এই ভেক্টর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, তাই না? আমরা সমান সমান লিখতে পারি a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার, কিন্তু এখানে যেহেতু মাইনাস b স্কয়ার তার মানে এটা b স্কয়ার হয়ে যাচ্ছে প্লাস 2 ইনটু a, অর্থাৎ এটা কিন্তু এটার ক্ষেত্রে লিখছি কিন্তু মাইনাস b cos আলফা। আলফা মানে কি? এদের মধ্যবর্তী কোণটা কত সেটা আমরা বের করার চেষ্টা করছি। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন দেখা যাক কি করা যায়। আমরা উভয় সাইড থেকে বর্গ করি। বর্গ করলে কি হবে? আচ্ছা, বর্গ করলে
অ্যাকচুয়ালি বর্গ সাইনটা উঠে যাবে, তাই না? বর্গ সাইন যদি উঠে যায়, দেখো দুই দিকে সমান চিহ্ন বিশিষ্ট কোনগুলো জিনিসগুলো আছে, এ স্কোয়ার আর এ স্কোয়ার, অর্থাৎ এই দুটোকে আমরা মুছে দিতে পারি, আবার বি স্কোয়ার এই দুটোকে মুছে দিতে পারি। থাকছে কি প্লাস 2ac আর এটা হবে কি 2 ইন্টু a মাইনাস বি, দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস 2ab cos আলফা। এখন দেখো এটাকে যদি আমরা এক সাইডে নিয়ে আসি তাহলে কি হয়, 4ab cos আলফা ইকুয়ালস টু 0। তাহলে এই 4ab কে যদি আমি 0 দিয়ে ভাগ করে দিই, আর কি 0 কে যদি 4ab দিয়ে ভাগ করি তাহলে কি থাকে, আমরা এটাকে লিখতে পারি a cos আলফা ইকুয়ালস টু 0, কারণ 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে 0ই আসে। তাহলে আলফার মান কত হতে পারে, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 0। এখন তুমি ক্যালকুলেটর করেও দেখতে পারো, আবার এটা নিশ্চিত থাকো cos ইনভার্স 0 এর মান কত, 90 ডিগ্রি বা π/2। অর্থাৎ এর অর্থ এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এই জাতীয় যদি সমস্যার সমাধান আসে তাহলে আমরা একটা সমীকরণ দাঁড় করাবো যেটা আমাদের প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে, সেখান থেকে তাদের মানগুলো বসিয়ে এই জাতীয় সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলতে পারি। তাহলে আমরা দেখি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো কিনা এখানে। আচ্ছা, হ্যাঁ, নীলাশা চক্রবর্তী বলছো 90 ডিগ্রি, এস কে সরকার 90 ডিগ্রি, রাজীব আহমেদ 90 ডিগ্রি, তো সবাই প্রায় সঠিক উত্তর দিচ্ছ, অনেক ভালো লাগছে ব্যাপারটা। 45 ডিগ্রি কেউ কেউ বলছো না ভাইয়া এটা 45 হবে না, এটা 90 ডিগ্রি হবে। প্রীতিলতা সরকার বলছো 90 ডিগ্রি। তোমাদের সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই জাতীয় সমস্যা আমরা আশা করি এখন থেকে সলভ করতে পারবো। দেখছো আস্তে আস্তে কিন্তু প্রবলেমগুলো একটু কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তাই না? এরকম আমরা অনেক কঠিন প্রবলেম খুব সহজে করে ফেলবো। চলো এখন আমরা নতুন আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। তোমরা নিজেরাও কিন্তু করবে ক্লাসটা চলার সাথে সাথে, যদি মিলে যায় তখন দেখবে যে আসলে অনেক ভালো লাগছে। তাহলে এই ক্লাসটা আরো শেয়ার করে ফেলো যাতে তোমার অন্যান্য বন্ধুরাও এটা দেখতে পারে। এখনকার অঙ্কটা কিন্তু বেশ বড় সড় হবে, আমি তাই পন্থাটা দেখাই দিব, অর্থাৎ কিভাবে করতে হয় সেটা দেখাই দিব, কারণ সব করে দিলে তো হলো না, তোমাদের নিজেদেরও করতে হবে। আচ্ছা, এইখানে প্রশ্নটা বলেছে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয়, মানে একদম টপ পয়েন্ট গুলা কি কি, এ বি সি, একটা ত্রিভুজ তার তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুর অবস্থান দেওয়া আছে, একটা হলো 1 2 3, একটা 2 3 1, একটা 3 1 2। আচ্ছা, সেটা না হয় আমরা বুঝলাম, এই অবস্থানটা কার সাপেক্ষে দেওয়া আছে? আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে এটা জেনেছিলাম, কার সাপেক্ষে দেওয়া আছে? এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুর সাপেক্ষে তিনটা বিন্দুর অবস্থান দেওয়া আছে। অর্থাৎ যদি এটা এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমরা লিখতে পারি এ 1 2 3, বি 2 3 1, আর এখানে লিখতে পারি সি 3 1 2। আচ্ছা, এটা আমরা লিখলাম, এর অর্থ কি? আমাদের আসলে কোন কোন জিনিসগুলো দেওয়া আছে? আমাদের আসলে দেওয়া আছে ও এ ভেক্টর, ও বি ভেক্টর আর ও সি ভেক্টর, এই তিনটা ভেক্টর দেওয়া আছে। আমাদের কিন্তু বাহুগুলো দেওয়া নেই, শুধুমাত্র বাহুগুলোর শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টরটা দেওয়া আছে, এইটাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আসল ত্রিভুজটা হলো কি এটা। আমাদেরকে আমরা জানি কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সেই ক্রস গুণন, দুইটা বাহু নিব, ধরো দুইটা, এই ত্রিভুজের দুইটা বাহু কি এ বি আর আরেকটা হলো কি এ সি, এই দুইটা বাহু তাদের ক্রস গুণনের মানের অর্ধেকটাই হলো কি এদের ক্ষেত্রফল। কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের এ বিও দেওয়া নাই, এ সিও দেওয়া নাই, বরং অন্য কিছু জিনিস দেওয়া আছে। তাহলে আমাদের আগে এ বি আর এ সি এর মান বের করে নিতে হবে। সেটা কিভাবে করা যায়? আমরা আগে ক্লাসে শিখেছি, সেটা করা যায় ত্রিভুজের সূত্র অনুসারে, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুসারে। কিভাবে একটু দেখি চলো। এ বি অর্থাৎ এ থেকে বি, আর এটা কি হবে এ সি অর্থাৎ এ থেকে সি। তাহলে দেখো জিনিসটা কি হচ্ছে, ও এ, আচ্ছা আমরা একটু আগে জেনেছি যেহেতু একটু দেখো, তোমাদের কাছে প্রশ্ন এ বি ইকুয়ালস টু আর এ সি ইকুয়ালস টু কি কি হবে, মানে কোনটা থেকে কোনটা যোগ বা বিয়োগ করলে এ বি আর এ সি এর মান আসবে, একটু করে আমাকে দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্ট এখনই পড়ছি, দেখি। আচ্ছা,
আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। এর মধ্যে রাজীবকে ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, কুতুবুদ্দিনকে অনেক ধন্যবাদ, তারপর আমার কথা আমিকে অনেক ধন্যবাদ, লাবিব আহমেদকে ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি ভাইয়া এই এবি আর এসি কিভাবে করা যায়। আচ্ছা আমি তোমাদের একটি দেখিয়ে দিই। যেহেতু এবি চাওয়া হয়েছে মানে আমাদের এই ভেক্টরটা, তাহলে আমরা লিখতে পারি, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এবি, দেখো ও এ যোগ এবি, ও এ যোগ এবি, ফলাফল কি আসে ও বি। তাহলে দেখো আমাদের কিন্তু ও এ ভেক্টর দেওয়া আছে, ও বি ভেক্টর দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, এবি ভেক্টরটা মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এবি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, তাই না? তাহলে তোমাদের কাছে প্রশ্ন এখন এসি ভেক্টরটা কিভাবে নির্ণয় করা যায় সেটা একটু কমেন্ট করে জানাও। আমি তো এটা করে দিলাম, তোমাদের কাজটা হলো কি এসি এর মানটা বের করা। তো আমি এতক্ষণে ওবি ও এই ও এ ও বি আর ও সি এই তিনটাকে ভেক্টর আকারে প্রকাশ করি। ও এ ভেক্টর, এটাকে কি লেখা যায়, আই ক্যাপ প্লাস 2i j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তারপরে ও বি ভেক্টর সমান কি লেখা যায়, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তারপরে ওসি ভেক্টর সমান আমরা লিখতে পারি 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এটা লেখা হয়ে গেল। আর আমি এখন দেখি তোমরা কয়জন এসি কত সেটা বলতে পেরেছো। আচ্ছা ওসি ভেক্টর, হ্যাঁ আশরাফিল আল মামুন খুবই সুন্দরভাবে উত্তরটা দিতে পেরেছো। আয়মান সাদিক ভাই আবার আমাদের সাথে জয়েন করেছে, ধন্যবাদ ভাইয়া। রাব্বিল মিশিও সঠিক উত্তর দিয়েছো। জুবাইর হোসেন ভাইয়া তুমি ওসি প্লাস ওএ লিখেছো, ওটা হবে ওসি মাইনাস ওএ। তারপরে শেখ মেহবুবা মৈত্রীকে ধন্যবাদ। হ্যাঁ আল ইমরান সঠিক উত্তর দিয়েছো। ওকে, আমি তাহলে ধরে নিলাম তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কি হবে, ওসি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, তাই তো? তাহলে চলো আসলে এটা কত কত সেটা বের করি। আমরা এখন আগে এ বিটা কত সেটা দেখি। এবি, এবি ভেক্টর সমান লেখা যায় এটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা হচ্ছে ওবি ভেক্টর। ওসি ভেক্টরটা এখানে দেওয়া আছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ঠিক আছে? এটাকে কি করতে হবে, ওবি থেকে আমরা যদি সরি এখানে আমি ভুলে ওবি মাইনাস এখানে লিখেছি, এটা হবে ও এ, তাহলে একটু ভুল হয়ে গেছে, দুঃখিত বন্ধুরা। জিনিসটাকে আমরা একটু ঠিক করে লিখি, আই ক্যাপ প্লাস 2 অর্থাৎ ও এর মানটা বসাবো এখানে 3 ক্যাপ। তাহলে বলো তো বন্ধুরা এ বি এর মান কত হবে? খুব সহজ, এখানে দেখো এটা হবে আই ক্যাপ, এটাও হবে জে ক্যাপ, এটা হবে মাইনাস 2k ক্যাপ, ঠিক আছে? তাহলে দেখো মিলিয়ে নাও তোমাদের সাথে আমার উত্তর মিলে কিনা। আচ্ছা তাহলে আমরা এবি ভেক্টরটা পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার, এই যে এসি, একটা ভেক্টর শেষ আরেকটা ভেক্টরকে দরকার, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে চলো এখন আমরা আরেকটা ভেক্টর নিয়ে আসি, এসি ভেক্টর। এসি ভেক্টরটাকে কি লেখা যায়, ওসি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। ওসিটা কি, এই জিনিসটা 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2i k ক্যাপ মাইনাস আমাদের ওএ ভেক্টর i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3 ক্যাপ। তাহলে বিয়োগফলটা কি আসবে দেখো, এখানে থাকবে 2i i ক্যাপ, এখানে থাকছে মাইনাস j ক্যাপ, আর এখানে থাকছে মাইনাস k ক্যাপ। এই তো আমাদের ফলাফল। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হলে কি তোমরা কি এটা করতে পারবে না, এ বি ক্রস এসি করতে? অবশ্যই পারবে। কিভাবে করা যায়, কিভাবে করে আসা যায় আমরা একটু এখন যদি আমরা এই জিনিসটাকে সাধারণ চেষ্টা করি, এই মানটা আমাদের প্রয়োজন হবে, আবার প্রয়োজন হবে ওই সেই এবি ভেক্টরের মানটা। এবি ভেক্টরের মানটা ছিল হলে কি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর ছিল হলে গিয়ে সরি এখানে ছিল প্লাস জে ক্যাপ, আর এখানে থাকছে হলে 1 মাইনাস 2k ক্যাপ। এটা ছিল আমাদের এবি, ঠিক আছে? তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে এখন যদি আমরা ক্রস গুণন করতে পারি তাহলে ফলাফলটা বের হয়ে আসবে। তাহলে ক্রস গুণন করার নিয়মটা কি আরেকবার একটু দেখিয়ে দিই। যেহেতু এই প্রশ্নগুলো সাধারণত রিটেনে আসে
তাই আমরা ওই আগের ক্লাসে যে লাইভটা দেখে আর কি শর্ট নিয়মটা দেখেছিলাম ওটা আর এখন অ্যাপ্লাই করতে পারবো না, এখন আমাদের সনাতনী পদ্ধতিতেই করা লাগবে। অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আমাদের করতে হবে এ বি ক্রস এসি 1 1 -2, এখানে থাকছে 2 -1 -1। এইটাকে যদি তুমি ক্রস গুণন করো এর যে ফলাফলটা আসবে সেটাকে হাফ দিয়ে গুণ করো, যেই রেজাল্টটা সব শেষে পাবা সেটাই হলো গিয়ে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো আশা করি বন্ধুরা আমরা এই জাতীয় প্রবলেমেরও খুব সহজেই সমাধান করতে পারবো। এখানে আসলে গণিতটা কোথায় ছিল? গণিতটা ছিল এই অবস্থান ভেক্টরগুলোকে চিহ্নিত করা এবং তারপরে ত্রিভুজের বাহুগুলোকে চিহ্নিত করা। অনেকেই করে কি সহজে এ বি, আচ্ছা এ বি যোগ করে দিই, আবার বিসি যোগ করে দিই, এসি যোগ করে দিই, তাহলে 3টা বাহু পেয়ে গেলাম। তা কিন্তু না, এখানে তোমাকে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে দুটো বাহু বের করে ক্রস গুণন করতে হবে। আচ্ছা, তাহলে আশা করি বন্ধুরা এই জিনিসটা পেয়ে গিয়েছি আমরা। এখন চলো আরো কিছু সুন্দর সুন্দর সমস্যার সমাধান করি। তাহলে এখান থেকে আমরা প্রশ্নটা সরিয়ে ফেলি, নতুন একটি প্রশ্ন নিয়ে আসি। আচ্ছা, একটু এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্রশ্নটা পড়ো এবং একটু নিজের মতামতটা যাচাই করো, এখানে কি কি করা লাগতে পারে। একটু নিজের চিন্তা ভাবনাটা কাজে লাগাও যে এখানে কি করলে তুমি এই প্রশ্নের সমাধান করতে পারো। আমি তোমাদের জন্য প্রশ্নটা বলে দিচ্ছি। এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, এখানে বি আরেকটা ভেক্টর দেওয়া আছে। তোমাদের কাছে বলা হচ্ছে যে ভেক্টর দুইটির উপর লম্ব এবং একই সাথে 5 একক মান বিশিষ্ট একটা ভেক্টর নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ভেক্টর দুটি যেই তল অবস্থান করছে তাদের উপর লম্ব একটা ভেক্টর হবে, এবং লম্ব ভেক্টর হলে শুধু হবে না, সেটাকে কি হতে হবে? 5 একক মান বিশিষ্ট হতে হবে। অর্থাৎ সেই ভেক্টরটার যদি আমরা মান বের করি রেজাল্টটা হতে হবে 5। তাহলে আমি চাই তোমরা একটু কমেন্ট করে জানাও এখানে কি কি করা লাগতে পারে। তো আসো আমরা দেখি তোমরা কে কি করছো। আচ্ছা, প্রান্ত ভূমি সঠিক উত্তর দিয়েছিলে, আল ইমরান সঠিক উত্তর দিয়েছো, সাইদ মোকাররম থ্যাংক ইউ ভাইয়া তোমার কমেন্টের জন্য। তাহলে শুভঙ্কর চক্রবর্তী তোমাকেও ধন্যবাদ ক্লাসে প্রশংসা করার জন্য। জুবাইর হোসেন জয়, এই তো চাই, তুমি বলছো তুমি পারবে, এইটাই হলো গিয়ে স্পিরিট, এইভাবে আমরা এগিয়ে যাব। প্রতীক দাস অলরেডি অ্যান্সার বের করে ফেলছে, হোপফুলি তারটা ঠিক আছে। অনেকে অ্যান্সার বের করেছো। পাবনা থেকে নাজমুল বলছো ধন্যবাদ ভাইয়া ক্লাস করার জন্য। কায়সার বলছো। আশরাফি আল মামুন জিজ্ঞাসা করেছেন পিয়াল ভাই আপনি কোথায় পড়াশোনা করেন? আচ্ছা ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সেকেন্ড ইয়ারে এখন আছি, এটা এখনকার স্ট্যাটাস। আচ্ছা, শীর্ষকে অনেক ধন্যবাদ এই ক্লাসটার প্রশংসা করার জন্য। তাসনিমকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার প্রিয় নোবেল জয়েন করেছে আমাদের সাথে। নোবেল কিন্তু তোমাদের সাথে অনেক যোগাযোগ করে থাকে, ওকে আশা করি তোমরা সবাই চেনো। আচ্ছা, এখন দেখি একজন কমেন্ট করেছে, মোনাবিরুল ইসলাম বলছেন এ ক্রস বি একক ভেক্টর করে 5 দিয়ে গুণ। আচ্ছা, এ ক্রস বি পর্যন্ত ঠিক ছিল বন্ধুরা, কিন্তু একটু ভুলে গেছে, ওটা কিন্তু একক ভেক্টর বের করা লাগবে না। তুমি যদি একক ভেক্টর বের করে 5 দিয়ে গুণ করো তাহলে সেটা কি হবে? একক ভেক্টরটা 5 গুণ হচ্ছে, তুমি কিন্তু সেই যেটার মান 5 তা কিন্তু হচ্ছে না। একক ভেক্টরটা 5 হয়ে যাচ্ছে কিন্তু এটার মান কিন্তু 5 হয়ে যাচ্ছে না। অর্থাৎ যে ভেক্টরটা পাচ্ছ সেটাকে 5 বানাতে হবে, তাহলে একক ভেক্টর বের করা যাবে না, অন্য কিছু একটা করা লাগবে। একটু বলো, অন্য কেউ যদি একটু কোনো আইডিয়া থেকে থাকে বলে ফেলো, আমি তার কমেন্ট অবশ্যই পড়বো। ইয়াসিনকে অনেক ধন্যবাদ, সাদিকে ধন্যবাদ। ভেক্টর খুব একটা বোরিং না, বেশ মজার একটা ক্লাস। সিফাত নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে বলছে থ্যাংক ইউ। আরিফ আব্দুল্লাহকেও অসংখ্য ধন্যবাদ ক্লাস করার জন্য। নাইম হাসান মাত্র জয়েন করলো, থ্যাঙ্কস। তাহলে চলো আমি একটু করে হিন্টস দিই কিভাবে এই ক্লাসটা করা যায়। এই কাজটা করা যেতে পারে এইভাবে। প্রথম কথা, দুটি ভেক্টর এর উপর লম্ব চাওয়া হয়েছে, তাই না?
লম্ব কোনো কিছু করতে গেলে কি হবে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ঠিক আছে। তো এই ভেক্টরটার উপর যদি আমরা একটা লম্ব ভেক্টর করতে চাই, অবশ্যই আমাদের ক্রস করতে হবে। কারণ কি, এ আর বি এরা তো এই তলে অবস্থান করছে, আমাদের দরকার এই তল থেকে লম্ব বরাবর। তলের লম্ব কিভাবে হয়, এই এ থেকে যদি বি তে হাত ঘুরাই, এই যে ক্রস গুণনের প্রোডাক্টটা চলে আসছে, দেখো সেটা কিন্তু এই থেকে বের হয়ে আসছে, অর্থাৎ সেটাই আমাদের লম্ব ভেক্টর। তা আমাদের ওই মানটা জানা আবশ্যক। তো প্রথম কাজ, আমরা এটাকে ক্রস গুণন করব। তো এখন এইগুলো যেহেতু রিটেন ক্লাস, সো তাই তোমাকে একদম এক্স্যাক্টলি অঙ্কটা করতে হবে। তাহলে এ ক্রস বি যদি আমরা লিখি, কি দাঁড়াচ্ছে, আমরা নির্ণায়কটা গঠন করি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখানে রয়েছে 2, এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1, ঠিক আছে। এখানে রয়েছে আই মানে হচ্ছে 1, এখানে রয়েছে -2, এখানে রয়েছে 1। এটা হলো কি আমাদের প্রশ্ন। আমরা ম্যাট্রিক্সটা গঠন করলাম, এখন ম্যাট্রিক্সটা বিস্তার করব কিভাবে, নির্ণায়কটা এই কলাম বরাবর প্রথমে করি আই। তো যখন এটা হচ্ছে তখন এই সারি আর এই কলামটা, এই কলাম আর এই সারিটা বাদ থাকছে কি 1 × 1 -2। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে -2, এই কারণেই সনাতনী পদ্ধতিতে চিহ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে -j, এখানে কিন্তু -j বসতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তারপরে থাকছে কি 2 × 1 এইটা, তারপরে থাকছে কি -1 × 1, ঠিক আছে। এরপর থাকছে কি কে ক্যাপ, কে ক্যাপের জন্য কি হবে 2 × -2 মানে -4, আর এখানে থাকবে -1। তাহলে আমাদের লম্ব ভেক্টরটা কি আসতেছে 3i ক্যাপ, এখানে থাকছে 2 - 1 মানে j ক্যাপ, আর এখানে থাকছে -5k ক্যাপ। এটা বের হলো লম্ব ভেক্টর। তো দেখি যদি কোন কারণে এটার মানই 5 হয়ে যায়, তাহলে তার অঙ্ক করা লাগবে না, সেটা একটু করে দেখি। আমার মনে হয় না 5 হবে, তাহলে তার প্রশ্নটা আসতোই না। এখানে মানটা হচ্ছে এই ভেক্টরটার √35, অর্থাৎ হলো না, আমাদের কিছু একটা করা লাগবে, সেটাই আমি জানতে চাচ্ছিলাম। দেখি তোমরা কেউ উত্তর দিতে পারছো কিনা। জুবাইর হোসেন বলছে মাথায় আসছে না, একটু চেষ্টা করো তাহলেই পারবে। চাঁদপুর পলিটেকনিক থেকে ক্লাস করছেন মোহাম্মদ আলামিন, থ্যাংক ইউ। নিরাশা চক্রবর্তী আমার কাছে অনেকটা হেল্প করেছে, সে এইটা করে ফেলেছে। আলিম ম্যাম, তুমি যেটা বের করেছো সেটা কিন্তু এই ভেক্টরটার মান, কিন্তু আমাদের বলা হয়েছে এমন ভেক্টর বের করতে হবে সেটা এই ভেক্টরটার লম্ব এবং একই সাথে এই মানটা হবে 5, অর্থাৎ এই ভেক্টরটাকে √ওভার করলে যে ফলাফলটা পাবো সেটার মান হতে হবে 5, কিন্তু তা কিন্তু এখানে হয়নি। তাহলে কি করা যেতে পারে, তাহলে আমরা একটা ভেক্টরকে কি করতে পারি, এটাই প্রশ্ন। আমরা একটু মানটা লিখে রাখি উপরে, মানটা হচ্ছে 3i ক্যাপ - j ক্যাপ -5k ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এই ভেক্টরটাকে এমন ভাবে নিয়ে আসতে হবে যেন এই ভেক্টরটার মান 5 হয়। কিভাবে একটা জিনিসকে অন্য কিছু বানানো যায়, সহজ কথা, গুণ। এখন এখানকে কত দিয়ে গুণ করব তা কিন্তু আমরা জানি না, তাই আমরা হিসাব করলাম এই ভেক্টরটাকে আমরা a দিয়ে গুণ করব, তাই তো। অর্থাৎ এটা আসলে কোন ভেক্টরটা, a × b ভেক্টরটা, 3i ক্যাপ - j ক্যাপ -5k ক্যাপ, ঠিক আছে। এই ভেক্টরটাকে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে হবে কি, এটা যদি একটা 5 দিয়ে গুণ করি, m দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 3mi - mj ক্যাপ আর 5mk ক্যাপ, ঠিক আছে। একটা ভেক্টর পেলাম, আমরা ধরে নিলাম এটাই সেই ভেক্টর। কোন ভেক্টর, যার মান a × b = 5, ঠিক আছে। এইটাই হলো আমার সেই ভেক্টরটা। তাহলে আমরা ধরে নিলাম এটার মান 5, আমাদের এখন বের করতে হবে m এর মানটা আসলে কত, অর্থাৎ কত দিয়ে গুণ করলে এই জিনিসটা এটা হবে। m এর মানটা বের করতে পারলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে m এর মানটা কিভাবে বের করা যায়, আমরা এই সমীকরণ আকারে লিখতে পারি। এই তো ভেক্টর, এই ভেক্টরটার মান কি রকম হবে আমাদের সেটা এখন বের করতে হবে। মানটা আমরা বের করতে পারি এইভাবে, √ওভার
3m স্কয়ার প্লাস মাইনাস m স্কয়ার প্লাস মাইনাস 5m স্কয়ার। ঠিক আছে, রুট ওভার মধ্যে এটা লিখলাম এবং এই ভেক্টরটার মান কত হতে হবে? 5। তাহলে দেখো এই যে সমীকরণটা দাঁড়িয়ে গেল, এই সমীকরণ থেকে কিন্তু আমরা m এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। কিভাবে? চলো প্রথমেই বর্গ করি। বর্গ করলে রেজাল্ট কি আসছে? 25। এখানে থাকছে কত? 3m স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস এখানে এখানে 3 আসলে বর্গ হওয়ার কথা ছিল, এটা আমার একটু ভুল হয়ে গিয়েছে, এটা 9m স্কয়ার হবে, কারণ 3m ছিল বর্গ করেছি, 9m স্কয়ার হবে। এখানে হবে -5 যেহেতু 25m স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কিন্তু সব জায়গা থেকে আমরা m টা কমন নিয়ে আসতে পারি। m টা যদি কমন নিই, m স্কয়ারটা কমন নিয়ে আসলাম, থাকলো কি 9 প্লাস 1 প্লাস 25 ইকুয়ালস টু 5। অর্থাৎ m স্কয়ার সমান আমরা লিখতে পারি 5/9 আর 1 10 প্লাস 25 ইকুয়ালস টু 35। অর্থাৎ m এর মান হতে পারে প্লাস মাইনাস 5 বা রুট ওভার 5, সরি এখানে ছিল আমাদের কত? 25, একটু ভুল হয়ে গিয়েছে, এখানে ছিল 25, তাহলে 5 রুট ওভার 35। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো m এর মানটা কিভাবে বের করে নিয়ে আসা যায়। অর্থাৎ আমাদের একটা সমীকরণ দাঁড় করাতে হবে একটা অজানা সংখ্যা দিয়ে, এবং আমরা ধরে নিব এই অজানা সংখ্যা দিয়ে গুণ করার ফলে আমাদের মানটা ছিল 5। এরপর আমরা বর্গ করব, বর্গ করে এই রাশিটা থেকে m এর মানটা বের করে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমাদের m এর মান। এর অর্থ এই ভেক্টরটাকে যদি আমরা এখন এই জিনিসটাতে গুণ করি, অর্থাৎ প্লাস মাইনাস 5 ইন্টু রুট ওভার ডিভাইড বাই রুট ওভার 35 ইন্টু 3i মাইনাস j ক্যাপ 5k ক্যাপ, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর। এই জাতীয় অঙ্ক কিন্তু একটু বেশি কঠিন ধরনের, তাহলে আমরা এখন আশা করি পারবো যে কোনো ভাবে যদি লম্ব ভেক্টর বের করতে পারবো এবং তার মান যাই হোক না কেন আমরা এই পন্থাটা যদি অবলম্বন করি তাহলে খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা, তোমরা আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। আমি একটু দেখি তোমরা কে কে বুঝতে পেরেছো, একটু কমেন্ট করে জানিয়ে দাও যে হ্যাঁ আমি বুঝেছি। আচ্ছা, হ্যাঁ অনেকেই লিখতে পারছো। আচ্ছা, তুমি প্রীতিলতা সরকার 0.84 দিয়েছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি তা না, মানে পুরো অ্যান্সারটা কিন্তু একটা ভেক্টর হবে। তুমি 0.84 লিখেছো, আমি মনে হয় শুধুমাত্র এই একটা মান বের করছে m এর মানটা, আসলে কিন্তু তা না, তোমাকে প্রশ্ন চাওয়া হচ্ছে পুরো ভেক্টরটা। তারপরে সে সরকার বুঝতে পেরেছে বলছে। নীলাশ চক্রবর্তী, তোমাকে ধন্যবাদ বুঝতে পারার জন্য। প্রান্ত ভৌমিক শ্রাবণ, হ্যাঁ বুঝেছো, থ্যাংক ইউ। রাব্বিল মিশুদ, তোমাকে অনেক ধন্যবাদ বোঝার জন্য। প্রান্ত বসিক শ্রাবণ, তোমাকে অনেক ধন্যবাদ। সাজ্জাদ ফাহিম, তোমাকেও ধন্যবাদ। সরকার, অবশ্যই ধন্যবাদ তোমাকেও। তোমরা সবাই খুব ভালো মনোযোগ দিয়ে ক্লাস করছো, এটা তোমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার, আমার নিজেরও খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু সমাধান শিখলাম, এখন একটা সহজ সমাধান করব। এই সমাধানটা আশা করি তোমরাই পারবে, কারণ এটা একদম ক্লাসের শুরুতে করেছিলাম। তাহলে চলো এই প্রশ্নটা আগে সরিয়ে ফেলি। এই হলো আমাদের প্রশ্নটা, সরিয়ে ফেললাম। এখন আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা লাগিয়ে ফেলি, এবং এবারও কিন্তু আমি তোমাদের মতামত জানতে চাবো কি করা যায়। বলা হয়েছে দুটা ভেক্টর a আর b দেওয়া আছে, a ক্রস b একটা মান দেওয়া আছে, একটা a ক্রস b কোন ভেক্টর হবে সেটা দেওয়া আছে, a এবং b এর মান জানতে চেয়েছে। অর্থাৎ এই যেখানে দেখো দুটো অজানা মান রয়েছে এই a ভেক্টরটার ভিতরে, এইটা কিভাবে করা যেতে পারে সেটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো। তোমরা একটু কমেন্ট করে জানাও এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি। সরাসরি ক্রস গুণন করলেই হবে নাকি এরপর আরো কিছু করা লাগবে? আচ্ছা, সেলিম আহমেদ, আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পরে যেহেতু এটা বুঝতে পেরেছো। রাজীবকে অনেক ধন্যবাদ। ফরকুল হাসান, সব পারো, থ্যাঙ্কস তোমাকে অনেক থ্যাঙ্কস, সব পারাটা একটা কঠিন কাজ। আচ্ছা, মল্লিক, তুমিও তুমি সবে আসলে। আচ্ছা, তাহলে ক্লাসটা পরে দেখি না, আমাদের ক্লাসটা কিন্তু ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, সো তুমি পরেও দেখে নিতে পারো, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। নীল ক্যানভাস, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
ইলাহি হোসেন তুমিও বুঝেছো। আবু কায়েম মিয়া থ্যাঙ্কস। প্রীতিলতা সরকার আমি আমার ব্যাচ কত অ্যাকচুয়ালি কিসের ব্যাচ? এইচএসসি 15। আচ্ছা তাহলে আচ্ছা রাব্বি মিশু কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে, সহগ সমীকৃত। গুড পয়েন্ট, তুমি ধরতে পেরেছো ব্যাপারটা, কারণ এই জাতীয় সমস্যা কিন্তু আমরা আগেও সমাধান করেছি। তাহলে চলো এই জিনিসটা করার চেষ্টা করি। হ্যাঁ দেওয়া আছে দুটা ভেক্টর, যেহেতু দুটা ভেক্টর দেওয়া আছে এবং এ ক্রস বি বলাই আছে, তোমাকে অবশ্যই তাহলে এ ক্রস বি করতে হবে। এটা নিয়ে আর কোনো চিন্তাই নেই, তোমাকে এটা করতেই হবে। তাহলে কি করা যায়? এ ক্রস বি, এ ক্রস বি যদি আমরা নিয়ে আসি, এটাকে আমরা নির্ণায়ক আকারে দাঁড় করাই। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এর মানগুলো বসাই, এ বি আর এখানে থাকছে 1, ঠিক আছে? এখানে থাকছে 2 2 3। তো আগের বার দেখো আমরা যখন করেছিলাম তখন কিন্তু সহগ সমীকরণটা কিভাবে করেছিলাম, যে একটা ভেক্টর শূন্য হবে আর কি ফলাফলটা শূন্য হবে, আমরা সহগ সমীকৃত করে ফেলবো। তো এখন দেখো দুইটা চলক কিন্তু অজানা, তাহলে কি করব? আমরা কি নতুন কোনো পন্থায় যাব? না, আসলে নতুন কোনো পন্থায় যাব না, এখানে করা সম্ভব। সো একটা জিনিসে কখনো যদি দুইটা অজানা চলক দেখে ফেলো, কখনো ভয় পেও না, এরকম আসতে পারে। তাহলে এই জাতীয় সমস্যা সমাধান করার জন্য আমরা প্রথমেই স্বাভাবিক নিয়মে ক্রস গুণন প্রোডাক্টটা বের করব। ক্রস গুণন প্রোডাক্টটা এখানে কি হবে? আই ক্যাপের জন্য আসবে 3b, আবার এখানে থাকছে 2, এখানে মাইনাস জে ক্যাপ, এটা কিন্তু কখনোই ভুলো না, এই জে আগে তো মাইনাস হবে। তারপরে থাকছে 3a, আর এটা হচ্ছে -2। তারপরে থাকছে কে ক্যাপ, কে ক্যাপের মানটা কি হবে? 2a প্লাস এখানে হচ্ছে -2b, ঠিক আছে? দেখো আমরা ভেক্টরটা বের করে ফেলেছি। ভেক্টরটা বের করে ফেলার পরে একটা মজার বিষয় এখন করতে হবে। দেখো অর্থাৎ এই জিনিসটা কিন্তু এটা a ক্রস b ভেক্টরটাকে আমরা বলতে পারি এই ভেক্টরটা, ঠিক আছে? কিন্তু আমাদের বলা আছে প্রশ্নে এই ভেক্টরটা আসলে এতটুকু। তাহলে আমরা লিখি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, এটা মান আসলে এটা। তাহলে দেখো অর্থাৎ এই রাশিটা আর এই রাশিটা সমান। যদি এই রাশিটা আর এই রাশিটা সমান হয়ে থাকে তাহলে কি করতে পারে? তাহলে এই যে আই আর আই সহগ সমান করা যায়। সহগ সমান করতে গেলে কি হবে? এখানে এর সাথে রয়েছে 1, এখানে রয়েছে 1, তাহলে 3b - 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1। আবার একই সাথে এখান থেকে আমরা বিটা বের করে ফেলতে পারি। বি তাহলে কত হবে? 3b ইকুয়ালস টু 3, অর্থাৎ b ইকুয়ালস টু 1। একটা মান কিন্তু পেয়ে গেছি, এখন দরকার আরেকটা মান। আরেকটা মান কিভাবে বের করা যায়? সেই একই পদ্ধতিতে আমরা যদি সহগ সমীকৃত করি। সহগ সমীকৃত করতে দেখো এই যেখানে জে আছে, আবার এখানেও জে আছে, দুইটার সাইন এক, মাইনাস জে ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে আমরা বলতে পারি 3a - 2 ইকুয়ালস টু 1। এখানে কিন্তু আবার মাইনাস সাইনটা দিয়ে বসো না, কারণ আমরা পুরো জিনিসটাকে কিন্তু কমন ধরেছি। তাহলে 3a ইকুয়ালস টু হয়ে যাবে 3, অর্থাৎ a ইকুয়ালস টু 1। তাহলে দেখেছো খুব সহজেই কিন্তু আমরা এই জাতীয় প্রবলেম সলভ করে ফেলতে পারি। আচ্ছা তাহলে আমরা জানলাম কি এর মানও 1, আবার বি এর মানও 1। তাহলে এই জাতীয় জিনিসগুলো প্রশ্ন দেখে আগেই ঘাবড়িয়ে যেও না যে দুটো অজানা চলক কিভাবে বের করব। তুমি স্বাভাবিক নিয়মে পড়তে থাকো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা তোমাদের মধ্যে দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছ। মোনাব্বরুল ইসলাম সঠিক উত্তর দিয়েছে a সমান b সমান 1, থ্যাংক ইউ। আবু কায়ম মিয়াও সঠিক উত্তর দিয়েছ। ওয়াফি আব্দুল্লাহ সঠিক উত্তর দিয়েছ। জাকারিয়া, if there was I plus j would I have to take the negative sign? হ্যাঁ তখন কিন্তু নেগেটিভ সাইন নিতে হতো। খুব ভালো একটা প্রশ্ন করেছে জাকারিয়া। আবু কায়েম মিয়াও সঠিক উত্তর দিয়েছো। সরকার সঠিক উত্তর দিয়েছো। সাজ্জাদ ওয়াহিন সঠিক উত্তর দিয়েছো। বাহ তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, থ্যাঙ্কস আ লট। আমার নিজে খুব ভালো লাগছে যে তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো। আচ্ছা তাহলে আমরা আশা করি এখন ভেক্টর সংক্রান্ত সব ধরনের সমস্যায় সমাধান করতে পারবো যদি এই ম্যাথ চ্যাপ্টার থেকে আসে। কারণ আমরা কি কি শিখেছি চলো একটু রিভিউ করে নিই। এই দুটো ক্লাসের মধ্যে আমরা প্রথমে শিখেছিলাম একক ভেক্টর।
একক ভেক্টর সম্পর্কে আমরা শিখেছি কিভাবে নির্ণয় করতে হয়। এটা হলো একক ভেক্টর সূত্র, অর্থাৎ যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। এটা হলো একক ভেক্টর সূত্র। লব্ধি ভেক্টর সম্পর্কে জেনেছিলাম, যদি এ আর ডি দুটা ভেক্টর হয় তাদের লব্ধি ভেক্টরটা কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, এটাও জানতে পেরেছি। এরপর শিখেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা পরবর্তীতে আমাদের অঙ্কে কাজে লেগেছে, সেটা হলো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর দ্বারা কি জেনেছি, যদি টি একটা ধরো এক্স ওয়াই জেড র্যান্ডম ভ্যালু দেওয়া আছে, আবার কিউ যে ধরো এ বি সি দেওয়া আছে, তোমাকে যদি পি কিউ নির্ণয় করতে বলে, তোমাকে নির্ণয় করতে হবে ও পি মাইনাস ও কিউ। ঠিক আছে, এটা হলো কি পি কিউ এর অবস্থান ভেক্টর। তাহলে আমরা এই দুটো জিনিস সম্পর্কে জেনেছি। এরপরে আমরা সরাসরি চলে গিয়েছি সবচাইতে ইম্পর্টেন্ট টপিক গুলোর একটা, স্কেলার ক্রস গুণন। ক্রস গুণনের কিন্তু আমরা বেশ কয়েকটা হ্যাক শিখেছি, অর্থাৎ বেশ কয়েকটা শর্টকাট ট্রিক শিখেছি। তার মধ্যে একটা হচ্ছে, আমরা আগে ক্রস গুণনটা লিখি। ক্রস গুণন সম্পর্কে আমরা জানি এই জিনিসটা এ বি সাইন থিটা, এটা সবাই জানি। এখানে ইটা যোগ গুণ করতে হবে কারণ এটা ভেক্টর হবে। তো আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, এটাও লিখতে পারি। তো ক্রস গুণনকে আমরা নতুন একটা ভাবে শিখেছি, সেইটা কি, নতুন পন্থাটা হলো, যদি কোনো একটা ভেক্টর এই যে এরকম দেওয়া থাকে এ এক্স এ ওয়াই এ জেড, তারপর বি এক্স বি ওয়াই বি জেড, এরকম যদি দেওয়া থাকে, তাহলে আমরা করব কি, এই তো লিখলাম, আরেকবার এটাকে লিখবো এ এক্স এ ওয়াই এ জেড, এরপর লিখছি বি এক্স বি ওয়াই বি জেড। এরপরে সেই শর্টকাট ট্রিকটা কিরকম, এটা গুণ এ ওয়াই বি জেড মাইনাস এইটা গুণ এ জেড বি ওয়াই। আমি সাধারণ সূত্রটা লিখে দিচ্ছি, তবে এটা প্র্যাকটিক্যালি করলে তুমি বেশি ভালো বুঝবে। এইটা এ জেড বি এক্স, আবার এইখানে গুণ হবে মাইনাস এ এক্স বি জেড, আর এইটা হবে এ এক্স বি ওয়াই মাইনাস এখানে থাকছে আমাদের এ ওয়াই বি এক্স। তাহলে এই তিনটা দ্বারা কিন্তু আমরা তিনটা অংশের অক্ষ, অর্থাৎ এটা হলো আই বরাবর ভেক্টর, এটা হলো জে বরাবর ভেক্টর, এটা হলো কে বরাবর ভেক্টর। এটা হলো সেই আমাদের শর্টকাট ট্রিক্স, এটার মাধ্যমে আমরা করতে পারি। তো যারা নতুন জয়েন করেছো ক্লাসটাতে, তারাও আশা করি শর্টকাট ট্রিক্সটা শিখে গেলে। তো এখান থেকে আমরা এটা জেনেছি ক্রস গুণনটাকে কিভাবে খুব সহজে ছোট করে ফেলা যায়, ক্রস গুণনের ব্যবহার শিখেছি, সামান্তরিক কিভাবে, এটা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় ব্যবহার করা হয়, তারপরে কিভাবে এটা থেকে লম্ব ভেক্টর বা লম্ব একক ভেক্টর নির্ণয় করা যায়, এটাও জেনেছি, অর্থাৎ ক্রস গুণনের ব্যবহার সম্পর্কে জেনেছি। এরপরে কি করেছি, আমরা চলে গিয়েছিলাম ডট গুণনে। তো ডট গুণন সম্পর্কে আমরা কি জেনেছি, ডট গুণন হলে গিয়ে এমন একটা প্রসেস যেখানে যদি দুইটা ভেক্টরকে গুণ করলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। তো এটাকে আমরা এইভাবে লিখেছি, এই ডট গুণনের মানটাকে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই তারপর এ জেড ইন্টু বি জেড, এভাবে করেছি, অর্থাৎ এটার সময় এটাও লিখেছি এবং এর ব্যবহার শিখেছি। মূল ব্যবহারটা কোথায় হয়, দুটো ভেক্টরের মাঝখানে কোনটা কত সেটা বের করতে এটা সবার প্রথমে ব্যবহার করা হয়। তারপরে আরো কি ব্যবহার আছে, আরো ব্যবহার আছে, সেটা হলো লম্ব অভিক্ষেপ আর অংশক। লম্ব অভিক্ষেপটা সম্পর্কে জেনেছি, এ ডট বি যদি আর কি যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, অর্থাৎ বি cos থিটার আমরা কি লিখতে পারি, এ ডট বি ডিভাইডেড বাই এ। এটা কিন্তু এর মান, এ নিজে না কিন্তু। তারপর অংশকটা কি, সেম জিনিসটাই, তার সাথে গুণ হবে এই একক ভেক্টরটা, অর্থাৎ এর একক ভেক্টরটা যদি আমরা গুণ করে দিই তাহলে সেটাকে আমরা বলবো অংশ। ঠিক আছে, তাহলে আমরা এটাও জানতে পেরেছি। ভেক্টর ডট গুণন সম্পর্কে আমরা জানতে পেরেছি। বিশেষ পরিস্থিতিতে থিটা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কোন পন্থায় যাব, আমরা যাব ডট গুণনে। ডট গুণন করে আমরা অজানা মান নির্ণয় করতে পারবো। থিটা সমান যদি 0 ডিগ্রি হয়
তাহলে কোথায় যাব? ক্রস গুণন করতে। তো ক্রস গুণন ক্ষেত্রে অর্থাৎ যখন সমান্তরাল হবে তখন কিন্তু একটা স্পেশাল হ্যাক শিখেছি। সেটা কি? ax ডিভাইড বাই bx ay ডিভাইড বাই by ইকুয়ালস টু az ডিভাইড বাই bz। তাহলে এইভাবে আমরা বলতে পারি এইটা যদি হয় তাহলেই তারা সমান্তরাল। এখান থেকে যদি কোনো একটা মান নাও দেওয়া থাকে, বাকি মানগুলো যদি দেওয়া থাকে, আমরা ওই অজানা মানটা বের করে ফেলতে পারি এই অনুপাত দেখে। এটা ছিল আমাদের আরেকটা হ্যাক। তারপরে আমরা চলে গিয়েছিলাম সমতলীয় ভেক্টর কি জিনিস, অর্থাৎ যদি তিনটা ভেক্টর একই তলে অবস্থান করে তাহলে তাদের সম্পর্কটা কিরকম হয়? তাদের সম্পর্কটা হয় এইরকম, a ক্রস b ডট c ইকুয়ালস টু 0, অর্থাৎ এটা একটা জিরো ভেক্টর হবে যদি এরা তিনটা সমতলীয় হয়। তো এই পুরো ঘটনাটাকে আমরা এইভাবে লিখতে পারি এদের সহগ দ্বারা ম্যাট্রিক্স আকারে। তাহলে এই ম্যাট্রিক্সটা থেকে যদি এই ম্যাট্রিক্সটার মান 0 হবে, ধরো এই মানটা দেওয়া নেই, এই মানটা x দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি সলভ করি তাহলে আমরা এই জিরোর ফলাফলটা দিয়ে আমরা এই x এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, শুধুমাত্র এই ম্যাট্রিক্সটা যদি এই নির্ণয়টা যদি আমরা সমাধান করে ফেলি। নির্ণয় সমাধান করা একটা অসাধারণ নিয়ম আমরা শিখেছি। তো এইভাবে আমরা মোটামুটি পুরো ক্লাসটাকে সাজিয়েছিলাম ভেক্টরটাকে নিয়ে দুটি অংশে। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। আমি সেইভাবে তোমাদের একটু কমেন্ট গুলো পড়ছি। সেলিম আহমেদ, আমাকে অনেক ধন্যবাদ দিয়েছো। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। তারপরে সরকার ভাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। তোমার জন্য প্রার্থনা করতে বলছে। হ্যাঁ, অসংখ্য তোমাদের জন্য অনেক প্রার্থনা থাকলো আমার পক্ষে। মাসুদ ভাইয়া আমাকে ধন্যবাদ জানিয়েছো, নীলাশা চক্রবর্তী ধন্যবাদ জানিয়েছো, শেখ সাদি ধন্যবাদ জানিয়েছো, আবু কায়েমও ধন্যবাদ জানিয়েছো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, যেহেতু এতক্ষণ ধরে তোমরা ক্লাসটা করেছো এবং কমেন্ট দিয়ে এই ক্লাসের সাথে জড়িত ছিলে, তোমরা অনেকের সাথে শেয়ারও করেছো, এইটার জন্য তোমাদের আরো বেশি ধন্যবাদ। তো যারা অঙ্ক সমাধান করেছো, লাইক দিয়েছো, তোমরা শেয়ার করেছো, তাদের জন্য ধন্যবাদের কোনো শেষই নেই। তোমরা আশা করি পরবর্তী ক্লাসগুলোতেও ঠিক এইভাবে একইভাবে অ্যাক্টিভ উপায়ে আমাদের সাথে ক্লাস করবে এবং অনেক কিছু শিখতে পারবে, যা সামনের ভর্তি পরীক্ষাগুলোতে তোমাদের অনেক হেল্প করবে। তো আশা করছি তোমরা আজকের লেকচারটি বুঝতে পেরেছো। ইউটিউবে এই লেকচারগুলো আপলোড করে দেওয়া হবে, যদি কোনো সমস্যা হয় সেটাও দেখতে পারো। তাই তোমাদেরকে অনেক শুভকামনা জানিয়ে টেনবিএ স্কুলের পক্ষ থেকে আজকের মতো ক্লাসটা শেষ করছি। আবার কোনো একদিন দেখা হবে। ধন্যবাদ সবাইকে।